ভোটের পরবর্তী রেজাল্ট হওয়ার পর থেকে আমি ঘরের বাড়ি যেতে পারছি না। আমার একটা নাবালক বাচ্চা আছে 5 বছরের, সেটাকে নিয়ে আমি বাইরে আছি। আমাকে অনবরত হুমকি দেওয়া হচ্ছে, আমাকে উঠাই নিয়ে যাবে এবং শ্লীলতাহানি করবে, এভাবে হুমকি দেওয়া হচ্ছে। বলছে মারবো না, উঠাই নিয়ে যাবো। ঘর বাড়ি ভাঙার জন্য অনেক হুমকি দিচ্ছে, বাড়ি যাচ্ছে আসছে, সব সময় আমাকে ফোন করছে আর হুমকি দিচ্ছে। আমার কাছে রেকর্ডিংও আছে অনেক, এরকম আমাকে সব সময় হুমকি দেয়, বলে উঠায় নিয়ে যাব। আমি এখনো অব্দি বাড়ি যেতে পারিনি। দাদা, আপনাদের কাছে আমার অনুরোধ যেন আমার নাবালক বাচ্চাটাকে নিয়ে বাড়ি যেতে পারি। তৃণমূলের হারমাত বাহিনীদেরকে আপনারা যার শাস্তি দেওয়ার দিবেন এবং আমাদের সুস্থভাবে বাড়ি যাওয়ার জন্য ব্যবস্থা করবেন দাদা। এবং আমি সংখ্যালঘু থেকে আমাকে বলে আপনার একটাই দোষ, আপনি মুসলিম হয়ে কেন বিজেপি পার্টি করেন। আমাকে এভাবে হুমকি দেয়, বলে আপনার কোনো দোষ নেই, আপনার একটাই দোষ, আপনি মুসলিম হয়ে কেন বিজেপি পার্টি করেন, আপনি কেন যাবেন মুসলিম হয়ে। এভাবে বলে আপনি দেখি মুসলিম সমাজের কলঙ্ক, আপনি কেন যাবেন, আপনি যাবেন না, আপনি ফিরে আসুন। এভাবে আমাকে সবসময় প্রথমত আমার বাড়িতে বাড়ি ভাঙচুর করে, টিউবওয়েল, গ্যাস সিলিন্ডার সবকিছু নিয়ে যায়। তারপরে আমার নতুন ছেলে বিয়ে হচ্ছে, এখন ছেলে হচ্ছে, ছেলেও প্রতিবন্ধী 100%। আপনি সামগ্রিক নাগরাবাড়ির কথা বলছেন, আপনি তো আপনার সামগ্রী না, আমারটা বলে তারপর বলছি। এবার আমার বাড়ির থেকে আমি বলছি, আমার ছেলে বৌমা দুইজনই 100% প্রতিবন্ধী। এই সদ্য 9 মে ওনার বিয়ে হলো। এখন ওই ছেলে বৌমার বিয়ে যত কিছু সামগ্রী গেছে সমস্ত কিছু ওরা কাগজ করে নিয়ে যায়। একবার বাড়িঘর ভাঙার পরে আবার দ্বিতীয়বার ওরা আসে। যখন ওরা দ্বিতীয়বার আসে আমি ওদের সম্মুখীন হচ্ছি। আমি কই তোমাদের সমস্যাটা কি, তোমরা বাড়ি ভাঙো। এবার পঞ্চায়েত ইলেকশনের, এই লোকসভা ইলেকশনের আগে ওরা অগত্য কুগত্য ভাষার কথা বলে আমরা 3টা মিলে বসেছিলাম। ওইটা নিয়ে একটা শ্লীলতাহানির কেস হয়। ওদের টার্গেট একটাই, কেসটা তুলতে হবে, নতুবা আমাদেরকে ঘরছাড়া করবে, ধর্ষণ। আমাদের ওখানে এক হারমাত আছে, মুখে খুব ভালো, দেখতেও সুন্দর, কিন্তু ঋষিকেশ নারায়ণ ঈশ্বর, ওনার বাবার নাম হচ্ছে দুলেন্দ্র নারায়ণ ঈশ্বর। উনি বলছে সম্পর্কে মামা শ্বশুর বলে মানি, আমি একজন কীর্তনীয় শ্রদ্ধা করি, সম্মান করি। তারপরে উনি বলছে ধর্ষণ তো হয়নি। তারপরে যখন আমাদেরকে কেস দিছে, ওনার নামে কেস দেওয়া হয়নি। তারপরে বলছে সামাল দেখতে বলো, আমরা রাত্রিবেলা ঘুমোতে পারছি না, ধর্ষণ করে ছাড়বে। এটাই তৃণমূলীদের কথা। আর এদিক দিয়ে নাগাবাড়ি বিধানসভা যত স্রুপ চলছে, নন্দী চেতরিয়া কত নম্বর বুথ, ওখানে মানে বাড়িঘর সব ভাঙচুর করে মারামারি হচ্ছে। ওখানে সাধারণ মানুষ যারা ঘর থেকে বেরোতে পারে না তাদেরকে কেটে ভাষা দিতে। এবার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে সাধারণ মানুষ, শুধু ভোটে সমর্থন করেছিল বলে তাদেরকে মারছে, মাথা ভাড়া দিচ্ছে, 225 বুথে তাণ্ডব করছে। একজন প্রধানের এরিয়া একজন মারাই গেল, বিভৎস ভাষায় গালি দেওয়ার পরে। ওই বাড়িতে একজন ছিল আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মী, তার মা মারা গেল। এবার আমার দিক থেকে বলবো, আমার সামনে আতঙ্কে মারা গেল। ওরা সন্ধ্যাবেলা গিয়ে এমন ভাবে হুমকি দিচ্ছে, মেনে নিতে পারেনি, ছেলেকে মানুষ করতে পারে গেছে। তার নাম তো আমি জানি না, ওর ছেলের নাম হচ্ছে শান্তু। 237 নম্বর বলি, 237 নম্বর আর আমাকে আমার মাকে টেনে বের করে জামা কাপড় সব ছিঁড়ে দিচ্ছে। তারপর বলে কি যে যদি তোরা বাড়িতে থাকিস, বাড়িতে ভাঙচুর তো হয়েছে যতটুকু, তারপরে আরো এর থেকে ভয়ানক কিছু হবে, তার জন্য বাড়ি ছাড়ো, বাড়ি না ছাড়লে পরে তোমাদের অবস্থা খুব খারাপ হবে। আমার বাবাকে রাস্তায় ধরে পিটাইছে ওরা, সব মুসলিম লোকরা বেশি করছে আমাদের সমাজে। আর রেশনগুলো যত আমাদের গ্রামবাসী ছিল সবার রেশনগুলো কেড়ে নিচ্ছে, কারো রেশন তুলতে দেয় না। রেশনটা যে নিবে, আপনারা প্রথম সপ্তাহে রেশন পাননি? না, রেশন আমাদের কেউ দেয়নি। 4 তারিখের পরে যে রেশনগুলো দেওয়া হয়েছে সেই রেশনগুলো কাউকে ওরা নিতে দেয়নি। রেশন সব কেড়ে নেওয়ার পরে ওইখানে যে আমাদের ওইখানে মুসলিম বাদশা আছে একটা, ও নিছে, তারপরে হারা, তারপরে ধনে, এরা সবাই রেশনগুলো কেড়ে নেয়। আর ওই কি রেশন কেন নিতে আসিস দিদি, রেশন কেন তোরা নিবি, নোংরা ভাষা প্রয়োগ করছে, রেশন কেন নিতে। তারপরে এক মহিলা কাপড় ধরে টাইনা কুলার করে উলঙ্গ করার পরে ওনার রেশন সব নিয়ে ওনাকে ওইখানে ফেলে দিয়ে চলে গেছে। হ্যাঁ, তারপর ওরা মুসলিম লোকেই সব করছে। এগুলো মুসলিমরা আমাদের প্রতি অত্যাচার বেশি করতেছে, আমরা বিজেপি করি, এটাই আমাদের অপরাধ। আর বলে কি তোমার মেয়ে কোথায় আছে, আনো ওকে, যেইখানে পাবো ওইখানে 15-20 জন মিলে ধর্ষণ করে ফেলে দিয়ে যাবো তোমার বাড়িতে। এরকম করে আমার বাবা মাকে বলছে
প্লাস আমার বুড়া বাবা, আমার বাবা চলতেই পারে না ভালো করে, সেই বাবাকে ধরে ওরা যে পাশে পাচ্ছে ওই পাশে মায়ের দিচ্ছে নেমে যাবে। আর কি বলবো, আমি থেকে আমার বাবার কাছে কতজন মতো দিনহাটার ঘর ছাড়া আছেন আপনারা? দিনে হবে 200 জনের মতন। না দিনহাটা বিধানসভা আমি তো ওই দিন থেকে আর কিছু আত্মীয় স্বজনের বাড়িও গেছে। হ্যাঁ কিছু আত্মীয় এখন এই 5-6 দিন হওয়ার পরে আর 7 তারিখ আজকে কত হলো? 14, 15, 10 দিনের পরে সিচুয়েশন বলছে আমার 19 তারিখের পর আমাদের দিনহাটা বিধানসভা আরো বেশি করে এর থেকে। কেন 19 তারিখে? 19 তারিখে কি এখন ওদের ওই কেন্দ্রীয় বাহিনী চলে যাবে। বাহিনী চলে যাবে, তারপরে আরো মানে অত্যাচারিত বেশি হবে আমরা বলছি। এটা তো শুধু ট্রেইলার দেখায় আসছে আমাদের, 19 তারিখের পরে এর থেকে আরো বেশি সিনেমা দেখো। এবারে শারীরিক আক্রমণ প্রথম দিন হলেও পরবর্তীকালে শারীরিক আক্রমণের মাত্রাটা একটু কম, একটু অন্য কৌশল ওরা নিয়েছে। সেটা হলো জীবন ধারণের জন্য যে ন্যূনতম মানুষের প্রয়োজন, রেশনটা বন্ধ করা, হাটে দোকানটা বন্ধ করা, ধানটা জমি থেকে তুলতে না দেওয়া, বাড়িঘর ভেঙে লুটতরাজ করা, গায়ে না মেরে ঘরের ভিতরে আসবাবপত্র বা যা থাকে সমস্ত জিনিসকে ভেঙে দিয়ে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করা, সাথে সাথে মহিলাদের উপরে শারীরিক মানসিক অত্যাচার এবং একটা পলিসি ওরা নিয়েছে যে স্যারেন্ডার করো, তৃণমূল কংগ্রেসের ঝান্ডা ধরো। আর ওদের তো টাকা লাগে, তৃণমূল মানেই চোর, সবাই জানে ওদের টাকা লাগে, তাই জরিমানাও সাথে সাথে আছে। আমরা আপনাদের কাছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রথমেই বলে নিই যে একটা কঠিন, প্রতিকূল এবং একটা অসম যুদ্ধ ভারতীয় জনতা পার্টির কর্মী নেতৃত্বকে করতে হয়। একজন বিধায়ক বা একজন জেলা স্তরের নেতা বা রাজ্য স্তরের নেতা মানেই তিনি সমস্ত বিচার আপনাদের পাইয়ে দিতে পারবেন বা সুবিচার পাইয়ে দিতে পারবেন, সে সুযোগ কিন্তু অন্য রাজ্যে হলেও পশ্চিমবঙ্গে নেই। এটা আপনাদের বুঝতে হবে। আপনাদের সকলকে বুঝতে হবে যে আমাদের রাজ্যে নির্বাচিত জনপ্রতিনিধিরাও আক্রান্ত হন এবং ভোটের দিন আপনারা দেখেছেন আমাদের ঝাড়গ্রামের প্রার্থী জনজাতি ডাক্তারি ছেড়ে লড়েছেন, ডাক্তার প্রণব টুডু, তার কিভাবে মাথা ফাটিয়ে দিয়েছে প্রকাশ্যে আপনারা টিভিতে দেখেছেন। আপনারা টিভিতে দেখেছেন আমাদের একাধিক প্রার্থীর উপরে কিভাবে আক্রমণ হয়েছে। শুধু প্রার্থী নয়, নির্বাচন প্রচার চলাকালীন আমাদের কেন্দ্রের তৎকালীন স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী, এই এলাকার সাংসদ নিশীথ প্রামাণিক তার নিরাপত্তা রক্ষীদের সামনেই রাজ্য পুলিশের উপস্থিতিতে উদয়ন গুহর নেতৃত্বে কিভাবে সরাসরি আক্রান্ত হয়েছেন এবং জেলা সভাপতিকেও তার চোখে আঘাত নিয়ে হসপিটালে ঢুকে নার্সিংহোমে থাকতে হয়েছিল। তাই কর্মীরা শুধু ভোটাররা আক্রান্ত হচ্ছেন, নেতারা আক্রান্ত হচ্ছেন না, এ কথাটা আমার মনে হয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রযোজ্য নয়। আমরা আপনাদের সহকর্মী, সহমর্মী, সমব্যথী। এই লড়াই আপনার আমার আলাদা লড়াই নয়। আপনাদের পার্টি অফিস খুলে দিয়ে মোটা ভাত ডালের ব্যবস্থা দলের পক্ষ থেকে করা হয়েছে। প্রথম দিন থেকে যারা আক্রান্ত হয়েছেন কোচবিহারের নার্সিংহোম হসপিটালে নিয়ে গিয়ে পার্টির পক্ষ থেকে পার্টির সম্পূর্ণ ব্যয় দায়িত্ব নিয়ে পার্টি তাদেরকে অন্তত সুস্থ করানোর জন্য 100% দায়িত্ব পালন করেছে। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যারা আত্মসমর্পণ না করে এই লড়াইটা এখনো চালিয়ে যেতে চান, 21-এও আপনারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারপরে ঘুরে দাঁড়িয়েছেন, সময় লেগেছে 5-6 মাস 7 মাস, এবং আপনারা দেখেছেন আমরা নিজেরা নিয়ন্ত্রণ করতে পারিনি। আমাদের হাইকোর্টের দ্বারস্থ হতে হয়েছিল। তৎকালীন অ্যাক্টিং চিফ জাস্টিস মিস্টার বিন্দালের নেতৃত্বে 5 মেন জাজের বেঞ্চ হয়েছিল। তারা জাতীয় মানবাধিকার কমিশনকে ইনকোয়ারি করার জন্য রিপোর্ট দিতে বলেছিল। সেই রিপোর্টের পরে 61টা সিবিআই এফআইআর হয়েছে মার্ডার কেসগুলোতে। 400-এর বেশি খুনি হারমাত তৃণমূলের এখনো জেলে আছে। আপনাদের এই জেলা ছাড়তে রাজ্য ছাড়তে আপনারা বাধ্য হয়েছিলেন, আসামে গিয়ে ক্যাম্প করেছিলেন,
সেখানে তৎকালীন রাজ্যপাল আজকের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় মহোদয় আপনাদের ক্যাম্পে পর্যন্ত ভিজিট করেছিলেন। আপনাদের সেই অতীত অভিজ্ঞতাগুলো আছে। আমি যেটা আপনাদের সাজেস্ট করতে চাই, যারা এই সামনে লড়তে চাইছেন না, আত্মসমর্পণ করতে চাইছেন, তাদের সেটা ব্যক্তিগত মত। আমি নিশ্চয়ই আত্মসমর্পণ করতে কাউকে বলবো না, মাথা উঁচু করে লড়াই করতে বলবো। আমরাও করছি, আপনাকেও করতে হবে। আপনাদের যতক্ষণ না পূর্ণ নিরাপত্তা দিয়ে বাড়িতে ফেরাতে পারছি, আপনাদের থাকা খাওয়ার দায়িত্ব ভারতীয় জনতা পার্টি। 1 নম্বর, আক্রান্ত যারা হয়েছেন তাদের চিকিৎসা যাদের হয়ে গেছে, যাদের চলছে, বা ভবিষ্যতে যদি কেউ আক্রান্ত হন, তাদের দায়িত্ব ভারতীয় জনতা পার্টির। যে ক্ষয়ক্ষতি আপনাদের বিভিন্ন গ্রামে হয়েছে তার পূর্ণাঙ্গ তালিকা করে আমাদের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা, যাতে সাধারণ গরিব মানুষ, কৃষক যারা তাদের সব চলে গেছে, তারা যাতে ঘুরে দাঁড়াতে পারেন, তার দায়িত্ব আমরা নিচ্ছি। আমি আপনাদের কাছে যেটা অনুরোধ করব সেটা হচ্ছে, আপনাদের জন্য আমরা যেহেতু 19 তারিখে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী চলে যাওয়ার বিষয়টা ছিল, আপনারা জানেন যে আইন শৃঙ্খলা রাজ্যের সাবজেক্ট বিষয়। আর এই রাজ্যে যিনি পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি নিজেই এগুলো পুলিশকে দিয়ে করাচ্ছেন। স্বাভাবিকভাবে পুলিশ যেখানে পক্ষ নিয়ে নিয়েছে, সেখানে তো বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আপনার কাঁদার আর কোনো জায়গা নেই। সেই জায়গায় আমরা, কেন্দ্রীয় সরকার চাইলেও কেন্দ্রীয় বাহিনীকে অনন্তকাল এখানে রাখতে পারেন না, আইন পারমিট করে না, আমাদের সংবিধান, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা পারমিট করে না। করে কলকাতা হাইকোর্টে জনস্বার্থের মামলা করেছিলাম। সেই মামলাতে 21 তারিখ অবধি কেন্দ্রীয় বাহিনী থাকার নির্দেশ দিয়ে, মানে আপাতত নির্দেশ দিয়ে 18 তারিখে মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চে মঙ্গলবার দিন এই বিষয়ে পুনর্বার শুনানি করে কতদিন কেন্দ্রীয় বাহিনী রাখা যাবে সব দিক বিবেচনা করে প্রধান বিচারপতির বেঞ্চ এই সিদ্ধান্ত নেবেন। আমরা আশাবাদী যে পরিবেশ পরিস্থিতি আমরা দেখছি চারিদিকে ঘুরে, বা আপনারা বললেন এতগুলো ক্যামেরার সামনে, তাতে এখানে আরো বেশ কিছুদিন, বেশ কয়েক মাস কেন্দ্রীয় বাহিনী থাকা উচিত বলে আমরা মনে করি। নিশ্চয়ই মহামান্য উচ্চ আদালত মানবাধিকারের প্রশ্নে, মানবতার প্রশ্নে, মানুষের স্বাধীনতার প্রশ্নে, বেঁচে থাকার প্রশ্নে তারা সদর্থক ভূমিকা নেবেন, এটা আমরা আশা করি। সাথে সাথে মহামান্য রাজ্যপাল সাংবিধানিক প্রধান, তার কাছে আমরা আক্রান্তদের তালিকা এবং ইত্যাদি নিয়ে গেছিলাম, আমাদের ঢুকতে দেওয়া হয়নি। গতকাল আমি কোর্টে গেছিলাম, কোর্ট অনুমোদন দিয়েছেন। আগামীকাল বিকালে রাজ্যপাল মহোদয় আমাকে টাইম দিয়েছে, আমি আক্রান্তদের নিয়ে আগামীকাল বিকালে রাজ্যপাল মহোদয়ের কাছে যাব এবং রাজ্যপাল মহোদয়কে কোচবিহারে এলাকা ভিজিট করার জন্য আমি তার কাছে বিশেষভাবে আবেদন করব। গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজি, আমাদের নেতা, তিনি ফোন করেছিলেন আমাকে, এবং তাকে আজ সকালবেলা 9টার আগে, আমি বেরোনোর আগে সমস্ত তথ্য, ছবি, ভিডিও, তালিকা, এফআইআর এর সংখ্যা সমস্ত তাকে পাঠিয়েছে। একটু আগেই ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং আপনাদের এই যন্ত্রণার কথা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, এবং আমাদের ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, মাননীয় সাংসদ, মাননীয় প্রাক্তন আইনমন্ত্রী সাংসদ রবিশঙ্কর প্রসাদজির নেতৃত্বে একটা 5 সদস্যের হাই লেভেল পরিদর্শনকারী টিম পাঠাচ্ছেন পশ্চিমবঙ্গে। অতি সত্বর তারা এসে পৌঁছাবেন, তাদেরকেও আমি এলাকা ভিজিট করতে বলবো। আমি আজকে আপনাদের সঙ্গে মিটিং করার পরে জেলা নেতাদের সঙ্গে মিটিং করে ফিরে যাব। কালকে রাজ্যপালের সঙ্গে মিট করব, রাজ্যপাল মহোদয়ের সঙ্গে। মঙ্গলবার মামলাকারী আমাকে কলকাতায় থাকতে হবে। তারপরেই আপনারা যখন বলবেন, জেলা প্রেসিডেন্ট যখনই বলবেন, আমি সিতাই, নাটাবাড়ি, দিনহাটা, যেখানে যেখানে বলবেন আমি ভিজিট করতে রাজি আছি। কিন্তু সাথে সাথে আমাদের এটা মাথায় রাখতে হবে যে ভিজিট করার পরে আপনাদের উপর অত্যাচার আরো বেড়ে যাবে কিনা। আপনাদের সেই অত্যাচার, আমরা তো ধরুন 2 ঘন্টা, 4 ঘন্টা, 6 ঘন্টা পুরো দিন থাকলাম, কয়েকদিন তো আমরা নিশ্চয়ই থাকবো না, যেটা বাস্তব নয়। তারপরে আপনাদের ওখানে আবার কি ধরনের অত্যাচার হবে, যেখানে পুলিশ নিজে পার্টি, পুলিশের কাছে কোনো সাহায্য পাবেন না।
তাই সব দিক বিচার বিবেচনা করে যেমন যেমন নেতৃত্ব চাইবে, আপনারা চাইবেন, আমরা আমাদের এমএলএ টিম, আমাদের জেলা টিম, আমাদের রাজ্য টিম, আমরা সবাই আপনাদের সাথে আছি। আপনাদের শুধু আমি একটা কথাই বলবো যে ওরা মুখে বেশি হুমকি দিচ্ছে, দেখে নেব, কেন্দ্রীয় বাহিনী চলে গেলে মারবো, জরিমানা দিতে হবে, সারেন্ডার করো, পঞ্চায়েত খুলতে দেব না। আপনারা যদি মাথা উঁচু করে লড়াই করেন, আমি এখানে আসার আগে পুন্ডিবাড়িতে ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের মহিলা মেম্বারদের সঙ্গেও মিটিং করে এখানে আসছি। আমি তাদের কাছ থেকে জেনেছি তারা কেউ আত্মসমর্পণ করবে না, তারা কেউ পদত্যাগ করবে না, এই চোর টিএমসি ঝান্ডাও তারা কেউ ধরবে না। তারা যেভাবে আমাকে আশ্বস্ত করেছে, আমিও আপনাদের আশ্বস্ত করছি, আপনাদের যতক্ষণ প্রাণ আছে আপনারা এই লড়াইটা চালান এবং আপনাদেরকে পূর্ণ নিরাপত্তা দিয়ে যতক্ষণ না বাড়ি ফেরাতে পারছি ততক্ষণ আমরা আপনাদের থাকা খাওয়ার সম্পূর্ণ দায়িত্ব নেব। আর আমাদের একটা ডিজিপির মেল নাম্বার আপনাদেরকে দেওয়া হয়েছে। আমাদের জেলা লিগ্যাল টিম আছেন, এখানে লিগ্যাল সেল কে আছেন? ছিল, আছেন, আমাকে কালকে মেসেজ করছিলেন যিনি লিগ্যাল টিম কনভেনার বাইরে আছেন। তা আমাদের উকিল বাবু যারা আছেন বাকি তারা বাকি কমপ্লেন গুলো যাতে মেলে দিয়ে দেওয়া যায় মঙ্গলবারের আগে, আজকালের মধ্যে ধরে ধরে এটা করা। আমি নিজেও আপনাদের রেশন বন্ধ যাদের, বাড়ি ক্ষতিগ্রস্ত যাদের, ধান তুলতে পারছেন না যাদের, তাদের প্রত্যেকের তালিকা, তথ্য, ফোন নাম্বার আমি নেব এবং নিজ দায়িত্ব নিয়ে আপনাদের বকেয়া সমস্ত রেশন একসঙ্গে যাতে এই মাসের মধ্যে পেয়ে যান তার ব্যবস্থা করব। এই রেশনটা পিসি বা দিদির রেশন নয়, এটা প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনার ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার মাধ্যমে ভারত সরকারের। আমাদের দরকার হলে ফুড মিনিস্টারকে আমি কথা বলবো, নিশীথ প্রামাণিকের সঙ্গে প্রত্যেকের আলাপ রয়েছে, তিনি কথা বলবেন। আমি শুধু আপনাদের বলবো, ভীত, আতঙ্কিত, সন্ত্রস্ত হওয়ার কোনো কারণ নেই। গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে। আর যতক্ষণ না প্রত্যেকটা মা, বোন, দিদিকে আমরা সুস্থভাবে ফেরাতে না পাচ্ছি, আপনারা আমাদের আশ্রয়ে থাকুন। এবং যে সমস্ত মহিলারা ইতিমধ্যে, যাদেরকে মুখে বলতে আমার খুব খারাপ লাগছে, কাপড় খুলে উলঙ্গ করে রেশন কেড়ে নেওয়া হয়েছে, শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে এবং আরো অনেক কিছু করা হয়েছে, যেগুলো মায়েরা, বোনেরা বললেন। হ্যাঁ, গর্ভবতী মায়ের পেটে লাথি থেকে শুরু করে তাদের কমপ্লেন গুলো নিয়ে, সেই সমস্ত মায়েদের নিয়ে জাতীয় মহিলা কমিশন, জাতীয় এসসি কমিশন এবং অনারেবল হাইকোর্ট সহ হিউম্যান রাইটস কমিশনে পৌঁছে দেওয়া এবং এই লড়াইতে আরো কঠিন লড়াই এবং এই লড়াইতে যাতে উপযুক্ত শাস্তি তারা পান সে বিষয়ে আমরা এর আগেও যে উদ্যোগ নিয়েছি, এবারে প্রথম থেকে সে উদ্যোগ নিতে চাই এবং আমি আশা করব আপনারা আমাদেরও সীমাবদ্ধ ক্ষমতার কথা বুঝে আপনারা আমাদের সহকর্মী হিসেবে একসঙ্গে এই লড়াইতে যাতে আমরা জয়যুক্ত করে মানবাধিকার ফিরিয়ে দিতে পারি, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি, এইটুকু আপনারা আমাদের সুযোগ দেবেন। একটু সুস্থভাবে এখানে থাকুন, দরকার হলে আরো গেস্ট হাউস ভাড়া করুন, ভালো করে শতরঞ্জ বালিশ দিয়ে থাকার ব্যবস্থা, কাপড়, খাওয়া, 2 দিন 5 দিন 7 দিন আবার রাখার ব্যবস্থা করা। আর কেন্দ্রীয় যে টিম আসছে তারা কোন জায়গায় যাবেন, এদের সঙ্গে তো মিট করবেন, আর কোথায় যাবেন স্পট রাজ্যকে জানান, অমিতাভকে জানান, অজিতকে কোথায় কোথায় আপনি নিয়ে যেতে চান, আমার জন্য প্ল্যান বানিয়ে পাঠান কোথায় কোথায় আমাকে আপনারা পরবর্তী ভিজিটে নিয়ে যেতে চান। আমি কালকে গভর্নরের কাছে যাব, যদি কয়েকজন প্রতিনিধি পাঠাতে পারেন তাদের প্ল্যানে পাঠিয়ে দেন। সৌমেন আছো না? সৌমেন তুমি নিয়ে চলে যেতে পারছো। ভালো দিদি, আপনার রামপুরের দোকানগুলো খুলেছে? খুলেছে, গুঁতো দেওয়া হয়েছে, ধরে ধরে করে দিচ্ছি। আপনারা গ্রাম ধরে ধরে বলুন, আমরা করে দেবো। রেশন ডিলারের নাম দিয়ে আমাকে পাঠাবেন। না, রেশন ডিলারের নাম, যারা আর রেশন কার্ডের নাম দেন। আমরা ফুড মিনিস্টারকে দিয়ে টেক আপ করাচ্ছি। দরকার এখানে এফসিআই কে দিয়ে মাল হোল্ড করা থাকে, সবাই মাল পাবে, তারপর নইলে ওরা অন্য জায়গা থেকে মাল তুলবে, সে ব্যবস্থা করা যাবে।
আমি আপনাদের আমাদের পিছনে যারা আসছে আমাদের আক্রান্ত অত্যাচারিত নিপীড়িত ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক নয়, ভোটার, বিশেষ করে সনাতনী, রাজবংশী এবং পিছিয়ে পড়া সমাজের মানুষজন, তাদের যেভাবে এখানে অত্যাচার হয়েছে তার একটা খণ্ডচিত্র আপনারা দেখেছেন। আমরা প্রায় ঘন্টাখানিক ধরে 7-8 জনের কাছ থেকে শুনেছি বিবরণ। এখানে যেভাবে আক্রান্ত মানুষজন আছেন বা বিভিন্ন জায়গায় আত্মীয় স্বজন, আমি আমাদের ফুলবাড়িতেও ফুলবাড়ি পঞ্চায়েতের মেম্বারদের সঙ্গে মিট করতে আমরা যা বলেছি সবার সামনে বলেছি, দরজা বন্ধ করে কিছু বলিনি। আমি আমাদের জেলা কমিটি, জেলার বিধায়ক, বিদায়ী সাংসদ, নেতৃত্ব নিশীথ প্রামাণিক সহ আমরা সমগ্র আলোচনা করে আমরা আইনি সাপোর্ট, যতক্ষণ না নিরাপত্তা দিতে পারছি তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা, তাদের লাইভলিহুডের ব্যবস্থা করা এবং তাদের যা যা প্রয়োজন যেগুলো আমাদের দ্বারা সম্ভব আমরা সে দায়িত্ব তাদের কাঁধে তুলে নিয়েছি। কতজন আহত হয়েছে চিকিৎসার দায়িত্ব পার্টি ইতিমধ্যে নিয়েছে, ভবিষ্যতেও নেবে। পঞ্চায়েত অফিস যেগুলো খুলতে দিচ্ছে না, লাগাচ্ছে, বিডিওকে, জেলা শাসককে চিঠি করা হচ্ছে। যদি সেই চিঠি অনুযায়ী জেলা শাসক হস্তক্ষেপ না করেন তাহলে আমরা তাদেরকে নিয়ে কোর্টের দ্বারস্থ হব। পুলিশ প্রোটেকশনে পঞ্চায়েতের পরিষেবা স্বাভাবিক করার বিষয়েও আমরা উদ্যোগ নিচ্ছি। আমরা আজকে 2টোর সময় জেলার ডিএমের সঙ্গে মিট করার জন্য আবেদন করেছিলাম জেলার পক্ষ থেকে, যে বিধায়ক সহ বিরোধী দলনেতা জেলা শাসকের সঙ্গে মিট করতে চান, কিন্তু অরবিন্দ মিনা মহোদয়, যিনি তৃণমূলের এখানকার সভাপতি, তিনি আমাদেরকে দেখা করার অনুমতি দেননি। এটা দুর্ভাগ্যজনক বিষয় যে জেলা শাসক রাজ্যের বিরোধী দলনেতা এবং নির্বাচিত বিধায়কদের 10 মিনিট ধরে জেলার যে ভয়ঙ্কর পরিস্থিতি শুনতে রাজি নন। আমরা জানি যে নিশীথ প্রামাণিক মহোদয়কে কিভাবে হারানো হয়েছে। নিশীথ প্রামাণিক 1700 বুথে 60,000 ভোটে লিড ছিল, তাকে 19 এবং 20 রাউন্ডের গণনাতে হারানো হয়েছে 164টা বুথে। এই 164টা বুথে ইভিএম বদলেছেন অরবিন্দ কুমার মিনা পুলিশের সাহায্য, আইপ্যাকের সাহায্য নিয়ে, এবং 19 এবং 20 রাউন্ডের গণনাতে ভারতীয় জনতা পার্টির গণনা এজেন্ট যারা 17C ফর্মের নাম্বারের সঙ্গে ইভিএম এর নাম্বার মেলেনি প্রতিবাদ করেছিল, এমন 3 থেকে 4 জনকে হলের মধ্য থেকে চুলের মুঠি ধরে পুলিশকে দিয়ে বেআইনিভাবে গ্রেপ্তার করেছে গণনা চলাকালীন। তাই এই যে ফলাফল কোচবিহারের ক্ষেত্রে, এই ফলাফল প্রকৃত ফলাফল নয়। এবং আমি এর আগেও নিশীথ প্রামাণিক মহোদয়কে পরামর্শ দিয়েছি যে সমস্ত 17C ফর্মের নাম্বারের সঙ্গে ইভিএম মেলেনি, তার জন্য প্রয়োজন হলে তিনি 30 দিনের মধ্যে, নিয়ম ইতিমধ্যে 10 দিন অতিবাহিত, ইলেকশন পিটিশন করতে পারেন। তাই আজকে ওরা জানে যে এটা প্রকৃত রায় নয় এবং সেই কারণে ওরা হুমকি, জরিমানা, বাড়ি ভাঙচুর এবং জোর করে তৃণমূলের পতাকা হাতে ধরিয়ে পিছনের দরজা দিয়ে কোচবিহারের রাজনৈতিক কর্তৃত্ব হাতে নিতে চায়, বুথ লেভেলে বিজেপিকে শেষ করতে চায়। আমরা এটা হতে দেব না। আমি আবার আসবো আগামীকাল, যেহেতু রাজ্যপালের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি, শতাধিক ভিকটিমকে নিয়ে মিট করতে হবে। মঙ্গলবার আমার করা মামলাতে মহামান্য প্রধান বিচারপতির এখানে এজলাসে আছে, তাই আমি প্রস্থান করছি এই মুহূর্তে। আমি এখানে আবার প্রোগ্রাম করতে বলেছি, 3-4টি পয়েন্টে আমি যাব। আর আমাদের যে ন্যাশনাল টিম আসছে তারাও যাতে কোচবিহার ভিজিট করে, তার জন্য মাননীয় সুকুমার রায়, আমাদের জেলা সভাপতি, প্রদেশকে জানাবেন, তারাও মিট করবেন। তো আজকে সিদ্ধান্ত হয়েছে আগামীকাল থেকে নিশীথ প্রামাণিকের নেতৃত্বে বিধায়ক এবং জেলা কমিটিতে তারা টিমে ভাগ হয়ে সমস্ত এলাকা, বিশেষ করে সিতাই, নাটাবাড়ি, কোচবিহার দক্ষিণ এবং দিনহাটা, সবচেয়ে আক্রান্ত যে এলাকাগুলো, এই এলাকাগুলো তারা ভিজিট করবেন। আর যতক্ষণ পর্যন্ত আমরা নিরাপত্তা সুনিশ্চিত করতে না পারছি ততক্ষণ পর্যন্ত বিজেপি কর্মী, সমর্থক, নেতৃত্ব, পঞ্চায়েত মেম্বার, তাদের আমরা না যাওয়ার পরামর্শ দিয়েছি।
কোর কমিটির মিটিং আছে কলকাতায়। আপনার ভারতীয় জনতা পার্টির সর্বোচ্চ নেতৃত্ব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি তিনি আমাকে নির্দেশ দিয়েছেন আক্রান্তদের কাছে আগে থাকতে হবে। কোর কমিটিতে 18 জন সদস্য আছে, 17 জন ওখানে থাকবে, কোনো প্রবলেম নেই। 16 জন, আমরা 2 জন এখানে আছি। আমি আমার ফিরে গিয়ে রাত্রে বা কালকে গিয়ে সইটা করে দেবো। ওখানে যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্তই আমরা পূর্ণ সমর্থন করব। আমাদের দলের নেতারা নির্দেশ দিয়েছেন দিল্লি থেকে যে আগে আক্রান্তর কাছে পৌঁছাতে হবে। বেঁচে থাকতে চান। উনি 1,60,000 ভোটে বিনা ভোটে জিতেছিলেন উপনির্বাচনে, সেটা 20,000-এর নিচে নেমে এসেছে। 26 সালে সেটা -20,000 হবে। ব্রাত্য বসু বলেছেন উনি শুধু মিডিয়ায় টিকে থাকতে চান। উনি যদি এই কথাগুলো না বলতেন তাহলে মিডিয়া আপনার করতো না। আমি দিনহাটা টাউন, মাথাভাঙ্গা টাউন এবং কোচবিহার টাউনের যারা ট্যাক্স পেয়ার জনগণকে বলবো উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বিরুদ্ধে আপনি মহামান্য রাষ্ট্রপতি এবং রাজ্যপালের কাছে লিখুন, প্রয়োজন হলে আদালতের দ্বারস্থ হন। তারা ফাইল করছেন বলেছেন কুচবিহারের ক্ষেত্রেও কি যাওয়া হবে? যে আমি প্রার্থীকে পরামর্শ দিয়েছি, তিনি কাগজপত্র খতিয়ে দেখে সময় আছে, আরও হাতে 20 দিন আছে, তিনি তো সবটা দেখে নিয়ে করবেন। ফর্মের যে নাম্বার ইভিএম তার সঙ্গে মিসম্যাচ রয়েছে অ্যাকাউন্টিং, এটা তো গ্রাউন্ডে যেতে হবে। উনি ওনার লিগ্যাল টিম দিয়ে সেটাকে অ্যাসেস করছেন, করার পরে উনি 1 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নিয়ে আপনাদের উনিই জানিয়ে দেবেন। দিনে দুপুরে গুলি হয়েছে বেলঘরিয়ায়, একের পর এক গুলি চলছে। মুক্তাঞ্চল পুলিশ মন্ত্রী এগুলো করাচ্ছে। পুলিশ মন্ত্রী এই জেলায় উদয়ন গুহ সহ গুন্ডাদের হাতে এবং কার্যত একটা বিশেষ সম্প্রদায়ের কিছু গুন্ডাদের হাতে পুরো কোচবিহার জেলার পিছিয়ে থাকা, সামাজিকভাবে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা রাজবংশী সহ নমশূদ্র সহ আজকে উদ্বাস্তু হয়ে আসা মানুষজনের উপরে, বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে উৎপীড়িত হওয়া মানুষজনের উপর সীমাহীন অত্যাচার করছেন। কথার উত্তর দেব না। ওর নাম ভৃত্য বসু, আগে প্রাপ্ত। অমিত শাহ নির্বাচনের পর যে খেজুরিতে অশান্তি হলে বাইরে বাঁচাবে কে বিজেপিকে? আমি ওনার কথার উত্তর দিই না। আপনি জানেন আমার স্ট্যান্ড পয়েন্ট। উনি মহান ব্যক্তি, ওনার সম্পর্কে আমি ওনার কোনো কথা আমি সব জায়গায় যাচ্ছি, আমি কোনোদিন বসে নেই। কারণ কর্মীরা আক্রান্ত, পঞ্চায়েতগুলোতে জোর করে পঞ্চায়েতগুলো দখল করা হচ্ছে এবং কোচবিহারে একাধিক পঞ্চায়েতে গায়ের জোরে তালা লাগানো পর্যন্ত হয়েছে। প্রধানদের গ্রাম পঞ্চায়েতে ঢুকতে পর্যন্ত দেওয়া হচ্ছে না। আমার এক্সহ্যান্ডেল দেখবেন, কাশীপুর পঞ্চায়েত, মথুরাপুর 2 নম্বর ব্লক, সাউথ 24 পরগনা। গতকাল তৃণমূলের পঞ্চায়েতের স্বামী তিনি কিভাবে গ্রাম পঞ্চায়েত অফিসে টিএমসি ঝান্ডা লাগাচ্ছে। এই সময়ে মানুষের পাশে থাকতে হবে, ভারতীয় জনতা পার্টি কর্মীদের পাশে থাকতে হবে। কারণ বহুদলীয় গণতন্ত্রে সব দল থাকবে। এখানে তৃণমূল কংগ্রেস যেমন 45.something পেয়ে তারা গরিষ্ঠ সংখ্যক আসন পেয়েছে, তেমনি 39%-এর কাছাকাছি ভোট পেয়ে ভারতীয় জনতা পার্টিও 2,33,00,000-এর বেশি মানুষের সমর্থন পেয়েছে। তা স্বাভাবিকভাবে এই যে ব্যবস্থাটা, এতগুলো রাজ্যে ভোট হয়েছে, জয় পরাজয় হয়েছে, কোনো রাজ্য থেকে আপনি একটাও, অন্ধ্রপ্রদেশে 1-2 ঘটনা ছাড়া কোনো রাজ্য থেকে কোনো রিপোর্ট পাবেন না। এই রাজ্য থেকে কেন এই রাজ্যে এখনো কয়েক হাজার লোক বাড়ির বাইরে থাকবে? কেন হসপিটালগুলোতে লোক থাকবে? কেন বলা হচ্ছে আগে বলতো 19, এখন বলছে 21, কেন্দ্রীয় বাহিনী চলে গেলে দেখে নেব, মারবো? পঞ্চায়েতগুলো দখল করা হচ্ছে। আমি কোচবিহারে যাচ্ছি, সেখানে পার্টি অফিসে প্রায় 270 জন ঘরছাড়া ভারতীয় জনতা পার্টি কর্মী আছে, তাদের সঙ্গে মিট করব, পঞ্চায়েতের সঙ্গে মিট করব এবং আমাদের ওখানকার জেলা সভাপতি, জেলা শাসককে ভারতীয় জনতা পার্টির বিধায়ক সহ আমার মিট করার জন্য জানিয়েছেন। সম্ভবত হয়তো উনি দেখা করবেনও না। আমি সাংবাদিকদের সঙ্গে মিলিত হব এবং পরের কোর্স অফ অ্যাকশন আমি জানাবো। ইতিমধ্যে আমি 2টো জিনিস আপনাদের জানাই। যেখানে গতবার তৃণমূল কংগ্রেসকে ধর্ণা দেওয়ার জন্য 5 দিন অ্যালাউ করেছিল কলকাতা পুলিশ, সেই রাজভবনের গেটে আমি কলকাতা পুলিশের কমিশনারকে পরশুদিন চিঠি দিয়েছি। বিরোধী দলনেতা এবং আক্রান্তরা 5 দিন আমরা ওখানে বসবো। সেখানে এখনো পর্যন্ত সিপি কোনো রেসপন্স করেননি।
আমি মঙ্গলবার দিন আবার রিমাইন্ডার দেবো ঠিক করেছি। আর সেকেন্ড হচ্ছে মহামান্য রাজ্যপাল মহোদয়, তার কাছে যাওয়া নিয়ে যে ঘটনা এবং গতকালের রায় জানেন, আমি আমার অফিস থেকে মহামান্য রাজ্যপালের অফিসে জানিয়েছি আগামীকাল তিনি যদি সেকেন্ড হাফে কোনো টাইম নির্দিষ্ট করেন অ্যাজ পার হিজ কনভিনিয়েন্ট, তাহলে আমি 100 জন ভিকটিমকে নিয়ে ওনার সঙ্গে মিট করব। যে পুলিশ আপনাকে অ্যাপয়েন্টমেন্ট থাকা সত্ত্বেও রাজভবনে ঢুকতে দেয় না, সেই পুলিশের কাছ থেকে পারমিশন কি আদৌ আশা করেন আপনি? পারমিশন নিতে বলেনি তো, আপনারা ভুলভাল তথ্য দেখাচ্ছেন। জানাতে বলেছে, পারমিশন নিতে বলেনি তো। জানাতে বলেছে রাজভবনকে, রাজভবনের অনুমতি থাকলে যাওয়া যাবে, পুলিশের কোনো রোল নেই। বাইরে ধর্ণা তো পুলিশের পারমিশন লাগবে, রাজভবনের বাইরে তৃণমূলকে দিয়েছে, আমাদের দেবে না কেন? আবাস প্ল্যানের টাকা দেওয়া শুরু হয়েছে ডিসেম্বর থেকে শুরু হবে, কিন্তু সেই টাকা দেওয়ার আগে ফের সমীক্ষা করার নির্দেশ দিচ্ছেন নবান্ন। বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছেন যে সমীক্ষা করে 11,36,000 আবেদনকারীর নাম অনুমোদন করে কেন্দ্রের কাছে টাকা চেয়েছিল রাজ্য সরকার, তারপরে কেন এবছর যা ঋণ নিয়ে নিয়েছে FRBM অনুযায়ী, আর ঋণ নেওয়ার সুযোগ নেই। সেই জন্য ভোটের আগে একরকম, ভোটের পরে একরকম। তো 21-এর আগেও বলেছিল ডবল চাকরি হবে, 21-এর আগেও বলেছিল মোদি ভ্যাকসিন নেব না, আমি কিনে দেবো। আমি জানি না, যেটা জানি না আমি ওনার মহান ব্যক্তি, উনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব, আমরা ছোটখাটো লোক।